ওয়েলকাম এগেন সবাইকে। আজকের ক্লাসে আমরা বিন্যাসের আরও কিছু ম্যাথ প্র্যাকটিস করব, যেগুলোতে হয়তো বা আরও কিছু কন্ডিশন দেওয়া থাকবে, রেস্ট্রিকশন দেওয়া থাকবে, লিমিটেশন থাকবে। ওকে, তো চলো ক্লাস শুরু করি। তো এখানে প্রথম কোয়েশ্চেন যেটা আছে সেখানে বলছে পোস্টেড শব্দটি সব কয়টি বর্ণকে সবগুলোকে নিতে বলছে, কত প্রকারে সাজানো যেতে পারে যাতে স্বরবর্ণগুলো জোর স্থান দখল করে। তো এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করে দিয়েছে, স্বরবর্ণগুলোর স্থান ফিক্স করে দিয়েছে। জোর স্থান কয়টা আছে দেখো, এখানে কয়টা লেটার আছে, 1 2 3 4 5 6 7, 7টা আছে না? তাহলে জোর কয়টা থাকে, 2 4 6, বোঝা যায়? তাহলে স্বরবর্ণে তিনটা, এখানে স্বরবর্ণ আছে তিনটা, দেখো 1টা 2টা 3টা, তিনটে স্বরবর্ণের জন্য তিনটে স্থান ফিক্স করে দিছে। তাহলে স্বরবর্ণের বিন্যাস সংখ্যা কী বলা যায়? স্বরবর্ণের জন্য বিন্যাস সংখ্যাটা হচ্ছে যে কি 3 ফ্যাক্টোরিয়াল, কারণ জায়গাও তিনটা, লেটারও তিনটা। এভাবে চিন্তা করো যে আমি তোমাকে ABC দিয়ে বললাম এগুলোকে কতভাবে সাজাতে পারবা, তো এই তিনটার জন্য তো তুমি তিনটা জায়গা নিয়ে সাজাবা। এটার জন্য বিন্যাস সংখ্যা একবারে প্রথম দিন পড়ছিলা যে 3 ফ্যাক্টোরিয়াল। সিমিলারলি এখানেও জোর সংখ্যাকে স্থান স্থির করে দিছে, মানে তোমার স্বরবর্ণগুলোর জন্য জায়গা স্পেসিফিক করে দিছে। এই তিনটার মধ্যে এই তিনটা যেহেতু নড়াচড়া করবে সাজবে, তাহলে এটার জন্য 3 ফ্যাক্টোরিয়াল। আর ব্যঞ্জনের জন্য কী হবে, বাকিগুলা যেগুলো থাকে ব্যঞ্জনের জন্য বাকি থাকে, যেহেতু আমার 4টা ব্যঞ্জন বর্ণ, 7টার মধ্যে 4টা, ওই 4টা বাকি 4টা স্থানে বসবে, তাহলে এটার জন্য 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে টোটাল বিন্যাস যেটা সেটা পাওয়া যাবে হচ্ছে যে 3 ফ্যাক্টোরিয়াল টাইমস 4 ফ্যাক্টোরিয়াল, বোঝা যায়? এরপর পরতে বলছে কতগুলোতে ব্যঞ্জন বর্ণ একত্রে থাকবে। ব্যঞ্জন বর্ণ যদি একত্রে রাখতে হয়, একত্রে রাখার জন্য, আচ্ছা এটা সেকেন্ড পার্ট। তো ব্যঞ্জন বর্ণ যদি একত্রে রাখতে হয় তাহলে কি এই সবগুলোকে কি একটা বক্সের ভিতরে চিন্তা করতে হবে। তাহলে এখানে চিন্তা করো PS, আরেকটা কি আছে T আর G। তাহলে এটা একটা চিন্তা করো, আর এর সাথে 3টে স্বরবর্ণ আছে, টোটাল 4টা লেটার আছে। এটাকে যদি তুমি বিন্যাস করতে চাও, এটার বিন্যাস কী হবে? এটার বিন্যাস হবে হচ্ছে যে 4 ফ্যাক্টোরিয়াল, ইজি, একবারে আগের দিনের কনসেপ্ট। বাট এখন হলো এই 4টে এটাকে যে বক্সে রাখছে, এখন এটা তো PST যে আকারে থাকবে না, এটাও তো নড়াচড়া হতে পারে। তো এটার ভিতরে বিন্যাস কয়টা হয়? এটার ভিতরে বিন্যাস হয় যেহেতু 4টা, আর 4টা ডিফারেন্ট ওয়ার্ড, তাহলে কত 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে অ্যাকচুয়াল বিন্যাস হবে 4 ফ্যাক্টোরিয়াল টাইমস ওই একটা বক্সের জন্য 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হচ্ছে সেকেন্ডের জন্য টোটাল বিন্যাস। ওকে, আশা করে বুঝতে পারছো যে প্রথমে এটাকে বক্স চিন্তা করে যতগুলো লেটার হয় ততগুলো নিয়ে বিন্যাস সংখ্যা বের করো, অ্যান্ড ওই বক্সের ভিতরে এগুলো আবার এলোমেলো হলে কতগুলো বিন্যাস হতে পারে সেটার সাথে গুণ করে দাও, তাহলে কি তোমার টোটাল একটা লেটার বানানো কমপ্লিট হবে। ওকে, তো পরেরটা যদি দেখি, আল্লাহবাদ শব্দটির সব কয়টি বর্ণকে কত প্রকারে সাজানো যায় তা নির্ণয় করো। তো সব কয়টি বর্ণকে কয় প্রকারে সাজানো যায় সেটার জন্য কী করতে হবে, লেটার আগে গুনি, 1 2 3 4 5 6 7 8 9, টোটাল আছে 9টা। তো সাজানো যাবে, তো বিন্যাস সংখ্যা প্রথমটার উত্তরটা এমনি হয়ে যায় যে বিন্যাস হচ্ছে যে 9 ফ্যাক্টোরিয়াল, তাই না? বাট এখানে একটু আছে, আশা করি এক্সেপশনটা মনে আছে, যে যেহেতু রিপিটেড ওয়ার্ড আছে, দেখো এই 1টা 2টা 3টা 4টা আছে তাহলে এখানে আছে হচ্ছে 4টা। আর কি আছে, এল আছে, দেখো 1টা 2টা, এল আছে 2টা, তাহলে এল হবে 2টা। এই বাদে আর আল্লাহাবাদ HBD আছে, এগুলো রিপিটেড নেই, তাহলে এখানে কী হবে, জাস্ট 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে আর 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে, তাই না? তো এটার উত্তর হয়ে গেল কত প্রকারে সাজানো যায়। এদের কতগুলিতে A4টি একত্রে থাকবে, মানে A4টাকে যদি একত্রে ঢোকাও তাহলে এটার জন্য কী হবে, একত্রে থাকা মানে কি, যে এটাকে একটা বক্স চিন্তা করি, এখানে এর বক্স, তাই না? এগুলো এর বক্স হলে এখানে এটা একটা বক্স, আর সাথে কয়টা ছিল, টোটাল 9টা ছিল, যেহেতু এখান থেকে 4টা বাদ হয়ে গেছে, তাহলে এখন এখানে থাকে 5টা। এগুলো সরে একটা চিন্তা করলাম, আর বাকি থাকে 5টা, তাহলে টোটাল কয়টা আসলো, 6টা, তাই না? তাহলে এখন এই 6টাকে তুমি সাজাবো, এটার বিন্যাস হবে হচ্ছে যে 6 ফ্যাক্টোরিয়াল। এখন কি আবার বলছিলাম, এই যে এই বক্সেরগুলো আবার এক্সচেঞ্জ করতে হয় না। এখন বক্সের ভিতরে যদি এই যে 4টাই ছিল, 4টাই আমি লিখি, তাহলে এই 4টাকে কতভাবে সাজানো যায় বলো তো? এই 4টাকে সাজানো যায় 4 ফ্যাক্টোরিয়াল হবে, অ্যান্ড সবগুলো যেহেতু রিপিটেড ওয়ার্ড, তাহলে 4 ফ্যাক্টোরিয়ালতে ভাগ দেওয়া যায়, তাহলে সমান সমান কি অ্যাকচুয়ালি 1 না? তো এই 4টাকে তুমি এলোমেলো করো বা না করো যাই আসে না, এটা নিউ কোনো বিন্যাস বানায় না, সেজন্য এর সাথে 1 গুণ হয়, তাহলে তোমার অ্যাকচুয়াল অ্যান্সার 6 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তাহলে এই 6টা বের করা, এই যে 6টা বের করলাম, এই 4টাকে 1 করে দেন তারপরে 5 যোগ করলাম, এই 5 বের করার 30টা করে হলো। তো সেটার জন্য একটা ইজি আছে, এটা মুখে মুখে করা যায়, যে যদি তোমার লেটার থাকে 9টা, রিপিটেড ওয়ার্ড কয়টা থাকে সেটা তোমাকে জানতে হবে। যদি রিপিটেড ওয়ার্ড থাকে এখানে যেমন 4টা আছে, তাহলে কী হবে, অ্যান্সার হবে 9 - 4 + 1, এটাই হবে। ওকে, তো এখানে দেখো এটা হয়েছে 9 থেকে 4 গেলে 5 আর 1 6, তো এটা শর্টকাট হিসেবে মনে রাখা যায় যে টোটাল লেটার মাইনাস হচ্ছে যে কতগুলো রিপিটেড কতগুলো সেটা দিবা, আর প্লাস দিয়ে 1 দিয়ে দিবা। এই +1টা হচ্ছে এই 4টাকে মাইনাস করার পর এই 4টাকে একটা বক্সে ঢুকাইলে একটা লেটার হিসেবে অ্যাড হয়ে যায়। ওকে, তো এটার বিন্যাসগুলো লাস্টে আর কিছু বলছে, এদের কতগুলোতে স্বরবর্ণগুলি জোর স্থান দখল করবে। আচ্ছা, সেম কোয়েশ্চেন, তাহলে যদি স্বরবর্ণগুলো জোর স্থান দখল করতে হয়, স্বরবর্ণ কী কী ছিল, এ 4টাই ছিল, আর কোনো স্বরবর্ণ নাই,
জোড় স্থান কয়টা আছে? 9টার মধ্যে জোড় স্থান কয়টা থাকবে? 1 থেকে 9 পর্যন্ত হলে 2, 4, 6, 8, 4টা থাকে। অ্যান্ড এই 4টা ঘরে 4টা এঁকে রাখতে হবে। তাহলে জাস্ট স্বরবর্ণের জন্য যদি আমি বিন্যাস করি, স্বরবর্ণের জন্য বিন্যাস কত হবে? 4 ফ্যাক্টোরিয়াল। এই 4টাকে আবার নিজের মধ্যে হল প্লট করলে 4 ফ্যাক্টোরিয়াল হয়, তাহলে এটা 1। আর বাকি যেগুলো আছে 9টার মধ্যেই 4টা এ ইউজ করে স্বরবর্ণগুলো করলাম। বাকি যে 5টা ব্যঞ্জনবর্ণ আছে ওগুলোর জন্য 5টা ঘর আছে যেহেতু, তাহলে ব্যঞ্জনের জন্য বিন্যাস সংখ্যা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। বাট কথা হচ্ছে এখানে এল হচ্ছে রিপিটেড ছিল, দেখো এল ছিল 2টা, তাহলে এখানে 2 ফ্যাক্টোরিয়ালতে ভাগ হবে। এখন জাস্ট চিন্তা করো তোমার কাছে ব্যঞ্জনবর্ণ আছে 5টা, তার মধ্যে এল রিপিটেড আছে, এগুলার বিন্যাস সংখ্যা হবে 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে টোটাল বিন্যাস কত হবে? টোটাল বিন্যাস হবে হচ্ছে যে ওই 1 টাইমস 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। বুঝে গেছে? তাহলে এটাই হবে তোমার অ্যান্সার। এরপরে যদি পরেরটা যাই, গণিতের 5খানা, পদার্থবিজ্ঞানের 3খানা, রসায়ন বিজ্ঞানের 2খানা। রসায়ন বিজ্ঞান, আচ্ছা, 2খানা পুস্তকে একটি তাকে কত প্রকারে সাজানো যেতে পারে যাতে একই বিষয়ের পুস্তকগুলি একত্রে থাকে? তাহলে কি 5খানা গণিত বইকে একসাথে রাখতে হবে, 3খানা পদার্থকে এটাকে, তাহলে এই যে এটাকে একটা বক্স চিন্তা করো, এটাকে একটা বক্স চিন্তা করো, এটাকে একটা বক্স চিন্তা করো, তাহলে টোটাল কয়ভাবে রাখা যায়? তোমার হলো এই 3টা লিটার আছে বলতে গেলে, এখন এই বক্স চিন্তা করলে তোমার এখন আছে 3টা, আর 3টার বিন্যাস, 3টির বিন্যাস কী হবে? সাপোজ তুমি 3টা বক্সকে সাজাবা, 3টার বিন্যাস হয় 3 ফ্যাক্টোরিয়াল, ইজি। এখন এই 3টা বক্সের বিন্যাস ফ্যাক্টোরিয়াল, কিন্তু এই বক্সগুলোর মধ্যে 5টা গণিত বই আছে, এগুলো কিন্তু সেম না, সবগুলো ডিফারেন্ট। তাহলে এই 5টা আবার কি গণিতের নিজের মধ্যে তাহলে বিন্যাস হবে না? তাহলে গণিতের বিন্যাস হবে হচ্ছে, যেহেতু 5টা বই আছে, 5টায় ডিফারেন্ট, আলাদা কিছু বলেনি, তাই 5টাকে ডিফারেন্ট হবে, তাহলে এটা গণিতের জন্য এটা 5 ফ্যাক্টোরিয়াল হবে। আর ফিজিক্সের জন্য পদার্থের বিন্যাস হবে কত? 3 ফ্যাক্টোরিয়াল। আর হচ্ছে রসায়নের জন্য হবে হচ্ছে যে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে টোটাল বিন্যাস কত হবে? টোটাল বিন্যাস হবে হচ্ছে যে, দেখো এই 3টা বক্সকে 3 ফ্যাক্টোরিয়ালভাবে সাজানো যায়, অ্যান্ড একটা বক্সকে 5 ফ্যাক্টোরিয়ালে, আরেকটা বক্সকে 3 ফ্যাক্টোরিয়ালে, আরেকটা বক্সকে 2 ফ্যাক্টোরিয়ালে করা যায়। তো প্রত্যেকটা লাগে একবার সাজানো কমপ্লিট করার জন্য প্রত্যেকটা বক্সে যত রকমের পসিবিলিটি আছে সবগুলো গুণ করা লাগে। ব্যাস গুণ করলাম, এটাই আমার অ্যান্সার। এরপর এটা বলছে দেখাও যে 2খানা বিশেষ পুস্তক একত্রে না রেখে n সংখ্যক বিভিন্ন পুস্তক যত রকমের সাজানো যায় তার সংখ্যা এত। 2খানা বিশেষ পুস্তক একত্রে না রেখে, তা আমার ইজি হয় রেখে বের করা, তাই না? তাহলে 2খানা বিশেষ পুস্তককে যদি একত্রে রাখো, একত্রে রেখে দিলে এটাকে একটা বক্স চিন্তা করো, তাহলে n থেকে এখন কত হয়ে যাবে? n-1 হয়ে যায় না? এটা হয়ে যায় n-1, কারণ 2টা বস্তুকে একটা বক্সে ঢুকে একটা চিন্তা করতে, তাহলে n থেকে 2টা বিয়োগ হয়ে 1 যোগ হলো, তাহলে n-2 + 1 করলে n-1 হয়ে যায়। ওকে, তাহলে এখন তোমার কাছে n-1টাকে সাজাতে হবে। তো n-1টাকে সাজানোর জন্য বিন্যাস সংখ্যা কত হবে? বিন্যাস হবে হচ্ছে যে n-1 ফ্যাক্টোরিয়াল, ইজি। এখন এটা হচ্ছে যে তোমার হলো এই যে 2টা পুস্তককে একত্রে রেখে কিন্তু করলাম, তাই না? এখন এই 2টা পুস্তক আবার নিজেদের মধ্যে কীভাবে বিন্যাস হতে পারে? যেহেতু পুস্তক না, আচ্ছা হ্যাঁ, 2খানা বিশেষ পুস্তক বলছে, তাহলে এই 2টা আবার নিজের মধ্যে 2 ফ্যাক্টোরিয়ালভাবে সাজতে পারে। তাহলে এটা কি? 2টা পুস্তককে একত্রে রেখে, এটা হচ্ছে একত্রে রেখে। এখন যদি আমি একত্রে না রেখে, এবার যদি হলো আমি একত্রে না রেখে বের করতে চাই, তাহলে কি টোটাল থেকে একত্রে রেখেটা বিয়োগ করতে হবে না? তাহলে টোটাল সবগুলো নিয়ে জাস্ট বিন্যাস, একটা র্যান্ডম বিন্যাস বের করি। সবগুলো নিয়ে বিন্যাস কী হয়? যেহেতু n সংখ্যক বই আছে, সবগুলো নিয়ে বিন্যাস কী হবে? n ফ্যাক্টোরিয়াল, ইজি হিসাব। এটা একবারেই শুরুর দিনের কনসেপ্ট দিয়ে। তারপর এখন যদি বলে যে বিশেষ 2খানা পুস্তককে একত্রে না রেখে, তাহলে এবার যদি আমি একত্রে না রেখে বের করি, একত্রে না রেখে, তাহলে কী হবে? একত্রে না রেখে, তাহলে এটার জন্য হবে হচ্ছে যে n ফ্যাক্টোরিয়াল হচ্ছে টোটাল, এখান থেকে আমি বাদ দেবো n-1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, বা 2 ফ্যাক্টোরিয়ালকে করলে 2 × 1 দিয়ে ওটা 2ই হয়। তো এখান থেকে এখানে আমার প্রমাণে যেহেতু n-2 আছে, n-1 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে এই nটাকে আমি কী লিখতে পারি? n × n-1 ফ্যাক্টোরিয়াল আকারে লেখা যায়। এখানে n-1 ফ্যাক্টোরিয়াল টাইমস 2 ছিল, তো n-1টা যদি কমন নিয়ে নিই, কমন নিয়ে আমি রাইট সাইডে লিখে দিই n-1 ফ্যাক্টোরিয়াল, এখানে পড়ে থাকে n, এখানে পড়ে থাকে -2, তাহলে এটা হয়ে গেল n-2। তাহলে এটাই আমাকে দেখাতে বলছে শর্ট। ওকে, তো এতক্ষণ যেগুলো প্র্যাকটিস করলাম এগুলোতে কী ছিল দেখো, সবগুলো মোটামুটি নিতে বলছিল। এখানে n সংখ্যক পুস্তকে নিবা বা 2-3টাকে একত্রে রাখো, যায় আসে না, কিন্তু সবগুলো ইউজ করতে বলছিলাম। এখন সাপোজ আমি তোমাকে বললাম ABCDEI, জি এই টাইপ একটা বললাম, তাহলে এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7, 7টা আছে। এই 7টা থেকে আমি বললাম তুমি 3 লিটারের একটা ওয়ার্ড বানাও, 3 না, সাপোজ 4 লিটারের একটা ওয়ার্ড বানাও। এখন 4 লিটারের যদি ওয়ার্ড বানাতে চাও, তাহলে এখান থেকে কি তুমি কোনগুলো নিবা? হলো এটা একটা পসিবিলিটি আছে। তো আমি বললাম তুমি এখানে এটাকে বানানোর জন্য তুমি স্বরবর্ণ নিবা 2টা, স্বরবর্ণ
নেবে হচ্ছে 2টা, আর ব্যঞ্জন নেবে 2টা। ওকে, এটা আমার কন্ডিশন দিয়ে দিলাম। তাহলে স্বরবর্ণ 2টা নিয়ে এখানকার যে কোনো 2 জায়গায় রাখা যাবে না, আবার ব্যঞ্জনবর্ণ 2টা নিয়ে এখানকার 2 জায়গায় রাখা যাবে না। তা আমি আরেকটু কন্ডিশন দিয়ে দিলাম যে স্বরবর্ণ 2টা মাঝখানে 2 ঘরে থাকবে, এই 2 ঘরটা স্বরবর্ণের জন্য ফিক্স। এটাও আমি কন্ডিশন দিলাম। সাপোজ যদি দিই, এবার চিন্তা করো, জাস্ট স্বরবর্ণ নিয়ে আলাদা করে চিন্তা করবা, ব্যঞ্জনবর্ণ নিয়ে আলাদা করে চিন্তা করবা, কারণ স্বরবর্ণের জায়গা ফিক্স। ঠিক জোড়স্থানের মতো, জোড়স্থান যখন করে দিচ্ছিল আমাকে একটা জায়গায় ফিক্স করে দিচ্ছিল, তো এখানেও আমি তাই ভাববো যে স্বরবর্ণের জন্য আমার 2টা জায়গা আছে। এখন দেখো স্বরবর্ণ তোমার আছে কি 1টা 2টা 3টা, স্বরবর্ণ আছে 3টা, তোমার জায়গা আছে 2টা। তাহলে এটার জন্য কী হবে, এটার বিন্যাস সংখ্যা হবে জাস্ট স্বরবর্ণের জন্য, এই 2টার জন্য বা এই 2 বক্সের জন্য বিন্যাস সংখ্যা হয় হচ্ছে যে কী বলতো 3p2। এটা কীভাবে আসলো? আচ্ছা চলো আরেকটু ভালো মতো এক্সপ্লেন করি। যে যদি এখানে আমার 3টা থাকে, এই 3টার মধ্যে এই ঘরে কি 3টার যে কোনোটা বসতে পারে না? তাহলে কি এখানে 3 দেওয়া যায়, 3টার যে কোনোটা বসলে একবার করে বিন্যাস হবে। আর তারপর এই ঘরে কি একটা যেহেতু এখানে বসে গেল, তাহলে বাকি 2টা এই ঘরে যে কোনো একটা বসতে পারে, তাহলে এটার জন্য হবে এখানে পসিবিলিটি আছে 2। তাহলে 3 × 2কে অ্যাকচুয়ালি কী লেখা যায়, ×1 / 1 ফ্যাক্টোরিয়াল, এরকম লেখা যায় না? তো এটাকে প্যাটার্ন খুঁজে যদি আমি বের করি, এটাকে কী লেখা যায়, এটা সমান লেখা যায় যে 3 to 1কে লেখা যায় 3, মনে করো 3 ফ্যাক্টোরিয়াল, আর নিচে 1 ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় 3 - 2 ফ্যাক্টোরিয়াল, রাইট? তাহলে এটা কি 3p2 এর ফর্মুলা না? এটাই চলে আসে না? তো এটা তুমি ডিরেক্ট মনে রাখতে পারো যে তোমার মনে করো লেটার আছে অনেকগুলা, ঘর আছে কম, তখন তোমার ওইটার বিন্যাস সংখ্যা হবে জাস্ট ওই 3টা লেটার নিয়ে স্বরবর্ণের বিন্যাস সংখ্যাটা হবে 3p2। যেখানে এটা কী ছিল, 3টা লেটার ছিল, 2টা জায়গা ছিল। এখন সাপোজ জিনিসটা উল্টা। কেমন উল্টা? যে তোমার কাছে এবার এখানে ঘর কম ছিল, এবার তোমার মনে করো ঘরই বেশি, ঘর আছে তোমার কাছে মনে করো এরকম, হ্যাঁ এরকম অনেকগুলো আছে ঘর, আরও থাকতে পারে। তো যদি থাকে, আর এখান থেকে আমি বলছি যে হলো কি 3টা স্বরবর্ণই নিবা, আর ব্যঞ্জনবর্ণ স্পেসিফিক করে দিলাম যে 2টা বা 1টা নিবা এরকম। আচ্ছা এই অঙ্কটা যদি কমপ্লিট করি, স্বরবর্ণের 2টা তো আমি বসাই দিলাম, ব্যঞ্জনবর্ণের 2টার জন্য কী করবো বলো তো? স্বরবর্ণের মতো সেম কেস খাটবে, কিন্তু এখানে ব্যঞ্জনবর্ণ কটা ছিল, 1 2 3 4, এই 4টা ছিল না? আর 4টার জন্য জায়গা কটা ছিল, 2টা। তাহলে এই ব্যঞ্জনবর্ণের জন্য বিন্যাস সংখ্যা কত পাবো? জায়গা যেহেতু 2টা, জায়গা কম, এটা নিচে বসবে। স্বরবর্ণ যেহেতু ব্যঞ্জনবর্ণ 4টা ছিল, 4টা। তাহলে এবার টোটাল বিন্যাস সংখ্যা কী হবে? এই 2টার গুণ, এই 2টার গুণ। তাহলে এটা হবে আমার বিন্যাস। বোঝা গেছে? এটা এই যে এটা ছিল যে এখান থেকে 2টা স্বরবর্ণ 2টা ব্যঞ্জন বললাম, অ্যান্ড স্বরবর্ণ 2টাকে মিডিয়ে রাখবা। এবার যদি আমি নতুন একটা ওয়ার্ড বের করতে বললাম, ইনফ্যাক্ট এটা এই যে 5 লেটারের দিলাম, 5 লিটার একটা ওয়ার্ড বানাইতে হবে এখান থেকে নিয়ে। এখানে ছিল 7টা, তাই না? তো এই 7টা থেকে যদি আমি 5টা নিতে চাই, কিন্তু বললাম আমি স্বরবর্ণ মাস্ট, সবগুলো স্বরবর্ণ রাখতে হবে, স্বরবর্ণ ইনক্লুডেড অলগুলা। যদি আমি এরকম কন্ডিশন দিয়ে দিই, তাহলে তুমি কি এই 3টা স্বরবর্ণ তুমি নিবা, এ ই আই, এই 3টা যদি এখানে নিয়ে বসা, দেখো এখানে তুমি এ ই আই এর যে কোনোটা বসাতে পারো, এখানেও এ ই আই এর যে কোনোটা বসাতে পারো, এখানেও বসাতে পারো, এখানেও বসাতে পারো, এখানেও বসাতে পারো, অনেকগুলো পসিবিলিটি আছে। তাহলে কি তোমার এখন জায়গা বেশি আর হলো লেটার কম, এটার জন্য তোমার উত্তর হবে সেম, স্বরবর্ণের জন্য একই হবে। এখন তোমার জায়গা যেহেতু দেখো কয়টা আছে, 1 2 3 4 5, তাহলে এখানে হবে 5, আর নিতে পারবা কয়টা, 3টা, তাহলে এখানে হবে 3। এটা কিন্তু এটার অপোজিট হয়ে গেলো, এখানে জায়গায় কম ছিল, লেটার বেশি ছিল, তাও 3p2 হলো, যেটা বেশি ওটা উপরে, ছোটোটা নিচে, এটা যদি পসিবিলিটি দেখতে চাও, এটা কীভাবে দেখবা, যে 3টা আছে, 3টার মধ্যে জাস্ট এ নিয়ে যদি চিন্তা করো, এই 3টা ঘরের এই 5টা ঘরের যে কোনো এক জায়গায় বসতে পারে, তাহলে জাস্ট এ বসার জন্য পসিবিলিটি হচ্ছে 5। তারপরে একটা ঘরে যদি এ বসে যায়, সাপোজ এই ঘরে বা এই ঘরে কোনো এক ঘরে এ বসে গেল, তাহলে বাকি 4টা ঘর থাকে না, 4টা ঘর এখন ই এর জন্য, তাহলে 4টা ঘরে যে কোনোটাই বসতে পারে। এবার আই, তাহলে বাকি 3টা ঘরে যে কোনো একটাই বসতে পারে। আর এটাকে যদি আবার কমপ্লিট করি, কী হবে, ×2 × 1 / 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা অ্যাকচুয়ালি কী আসে, উপরে 5 ফ্যাক্টোরিয়াল আর নিচে কি 5 - 2 ফ্যাক্টোরিয়াল না, যেটা আবার দেখো আলটিমেটলি এই ফর্ম্যাট। বোঝা গেছে? তাহলে যদি লেটার বেশি জায়গা কম থাকে, তাহলে এই যে বেশি লেটার বেশি হলে ওটা উপরে আর পি দিয়ে এটা নিচে, এটা হবে এর বিন্যাস সংখ্যা জাস্ট ওই লেটারগুলো। সিমিলারলি জায়গা যদি বেশি থাকে আর লেটার কম থাকে, তাও একই, জায়গা বেশি জায়গাটা উপরে হবে আর পি দিয়ে নিচে এটা হবে। ওকে, দুইটা আমি এক্সপ্লেন করে দেখালাম, বাকিটুকু তোমরা এক্সপ্লেন করে নিজে দেখতে পারো, মিলিয়ে দেখতে পারো, তাহলে আরও ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে। চলো এটার উপর যদি ম্যাথ করি, সেকেন্ড শব্দটির বর্ণগুলো থেকে একটি স্বরবর্ণ আর 2টি ব্যঞ্জনবর্ণ নিয়ে কতগুলি শব্দ গঠন করা যাবে। এখন স্বরবর্ণগুলো সর্বদা মধ্যম স্থান দখল করবে, তাহলে একটি স্বরবর্ণ আর 3টা ব্যঞ্জনবর্ণ নিলে তোমার সম্ভবত লেটার হবে 3 ওয়ার্ডের, 3 লেটারের একটা ওয়ার্ড হবে। তো এর মাঝখানের ঘরটা সবসময় স্বরবর্ণের জন্য ফিক্স, তাই না? তাহলে এখানে স্বরবর্ণ কয়টা আছে দেখো, ই ও 2টা আছে। তাহলে স্বরবর্ণের জন্য যদি আমি বিন্যাস হিসাব করি, স্বরবর্ণের জন্য বিন্যাস কী হবে, বিন্যাস হবে হচ্ছে যে ঘর আছে আমার একটা, লেটার আছে 2টা, তাহলে কী হবে 2p1। আর ব্যঞ্জনের জন্য কী হয় বলো তো, ভাবো, ব্যঞ্জনের জন্য এখানে ঘর ছিল আমার কয়টা, 2টা, এটা ব্যয়ের জন্য, এটাও ব্যঞ্জনের জন্য, তাহলে ঘর 2টা, আর আমার ব্যঞ্জনবর্ণ আছে কয়টা, 1 2 3 4টা,
তাহলে এটার জন্য 4p2। তাহলে অতএব টোটাল বিন্যাস যেটা হবে যে আমি কতভাবে সাজাতে পারবো, এভাবে কতগুলো কম্বিনেশন বানাতে পারবো, পারমুটেশন করতে পারবো, সেটা হচ্ছে 2p1 × 4p2। বুঝা গেছে? এগুলো জাস্ট ক্যালকুলেটর করে হিসাব করে দেবো, এটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তাহলে পরেরটা যায়, এখানে বলছে ক্যামব্রিজ শব্দটি বর্ণগুলো থেকে 5টি বর্ণ নিবা, শব্দ গঠন করবো, তবে কতগুলিতে প্রদত্ত বর্ণটি সবকটি স্বরবর্ণ থাকবে। তাহলে স্বরবর্ণ সবগুলোতে নিতে হবে। তো স্বরবর্ণ আছে কয়টা সেটা দেখি, 1টা 2টা 3টা স্বরবর্ণ আছে, এ আই ই, তাই না? তাহলে এই 3টে স্বরবর্ণই এই পাঁচটা ঘরের মধ্যে যে কোনো জায়গায় বুঝতে পারে না, বুঝতে পারো কি? তাহলে জাস্ট স্বরবর্ণ যদি নিই, স্বরবর্ণের বিন্যাস যদি নিই আমি, স্বরবর্ণের বিন্যাসটা হবে কি? স্বরবর্ণের জন্য এখন দেখো তোমার লেটার আছে কম আর জায়গা আছে বেশি, তাহলে 5p3, বুঝেছে? এই 5টা ঘরের যে এই 3টা এসে যে কোনো জায়গায় বসবে, তাহলে এই কয়টা বিন্যাস হতে পারে। আর বাকি ঘর কয়টা থাকে? ব্যঞ্জনের জন্য ঘর কিন্তু বাকি থাকে, এখান থেকে 3টা চলে গেলে থাকে কিন্তু 2টা। তাহলে এখন ব্যঞ্জন বর্ণ বাকি যতগুলো আছে 1 2 3 4 5 6, এই কয়টা ব্যঞ্জন বর্ণ এই 2টা ঘরের যে কোনো জায়গায় বসতে পারে। তাহলে ব্যঞ্জনের জন্য ব্যঞ্জনের জন্য যদি আমি বিন্যাসটা হিসাব করি, তাহলে এটা কী হবে? তোমার জায়গা আছে হচ্ছে যে এখানে জায়গা আছে হচ্ছে যে কয়টা দেখলাম, 2টা জায়গা, আর এটা কয়টা বললাম 1 2 3 4 5 6, 6টা, তাই না? তাহলে 6p2। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো, এটা কিছুক্ষণ আগে বললাম। তো এই পরের অঙ্কটা কি বলছে? পরের অঙ্কটা বলছে যে পারমুটেশন শব্দটির বর্ণগুলো থেকে একটি স্বরবর্ণ 2টা ব্যঞ্জন বর্ণ নিয়ে কতগুলি শব্দ গঠন করা যেতে পারে যখন স্বরবর্ণ সবসময় মাঝখানে স্থান দখল করবে, তাই না? আচ্ছা, স্বরবর্ণ যেহেতু মাঝখানে স্থান দখল করবে, স্বরবর্ণের কথাটা আপাতত বাদ দিই। তাহলে আমার যদি এখন দুই পাশে ব্যঞ্জন বর্ণ থাকে, তাহলে ব্যঞ্জন বর্ণের জন্য আমার ঘর আছে 2টা, রাইট? এটা আর এটা। আর ব্যঞ্জন বর্ণ কয়টা আছে সেটা দেখি। এখানে ব্যঞ্জন বর্ণ আছে আমার পি আর এম টি টি এন এস। তাহলে কয়টা আছে? 1 2 3 4 5 6 7, 7টার মধ্যে দেখো এই 6টা হচ্ছে ইউনিক আর টি হচ্ছে রিপিটেড, তাই না? তাহলে একটা টিকে আমি আপাতত বাদ রাখলাম, চিন্তা করলাম এই টিটা নেই। তাহলে এই 6টা রিপিটেডের জন্য এই 2 ঘরে ব্যঞ্জন বর্ণ কয়টা বসতে পারে? তাহলে এই যে এই ইউনিকগুলো যদি আমি নিই, পি আর এম টি এন এস, এর জন্য বিন্যাস, যদি এই কয়টার জন্য আমি বিন্যাস নিই, ওকে, এই কয়টার জন্য যদি আমি বিন্যাস নিই, তাহলে এটা হবে হচ্ছে যে যেহেতু আছে আমার ব্যঞ্জন বর্ণ 6টা, এটা আগের কনসেপ্ট, যে ব্যঞ্জন বর্ণ 6টা আছে আর সিট আছে আমার 2টা, তাহলে 6p2। এটা করলে আসে দেখো 30, ওকে। উপরে 6 × 5 × 4 ফ্যাক্টোরিয়াল, নিচে আবার 4 ফ্যাক্টোরিয়াল, এটা কাটার 5 6 30। আর এবার আরেকটা পসিবিলিটি হতে পারে যে এখানে এই টি এর সাথে আরেকটা টি পড়ে গেল। এবার এমন কেস হলো যে ডাবল রিপিটেড টিটা আমি স্কিপ করছিলাম, চিন্তা করছিলাম এই টিটা নাই, তাহলে যত রকমের পসিবিলিটি আছে সব আমার এই বিন্যাসে কাউন্ট হয়ে গেল। এখন একটাই কেস আছে যে কেসে এই 2টা টি পড়ে গেল একসঙ্গে। এখন যদি হলো গিয়ে সাপোজ এই টিটাকে আমি ঢাকলাম, দিয়ে এই টিটাকে নিয়ে আবার এই কম্বিনেশন এই বিন্যাসগুলো করতে চাইলাম, কেসটা একই দাঁড়ায় না? তুমি এই টিকে বাদ দাও আর এই টিকে বাদ দাও, এই ক্যালকুলেশন তো সবসময় একটা টি এর জন্যই হবে, তো ম্যাটার করছে না যে তুমি কোন টিকে বাদ দিচ্ছ, ওকে। তাই লাস্টে তোমার একটাই কেস বাকি থাকে, যে কেসে 2টা টি পড়ে যাচ্ছে একসঙ্গে। তাহলে এমন একটা পসিবিলিটি আছে যেখানে এখানেও টি এখানেও টি, ওর মাঝখানে যা কিছু বুঝতে পারে স্বরবর্ণের পার্ট, যেহেতু এখানে আমি এখনো ক্যালকুলেশন করিনি, জাস্ট ব্যঞ্জন বর্ণগুলো সাজাচ্ছি। তাহলে 2টা টি টি এর জন্য বিন্যাস কী হতে পারে? জন্য বিন্যাস হতে পারে হচ্ছে যে কি, 2টা টি এর জন্য হবে 2 ফ্যাক্টোরিয়াল, আবার 2টা রিপিটেড সেম জিনিস যেহেতু, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দেওয়ার ভাগ হবে, তাহলে এটা হবে 1। তাহলে টোটাল ব্যঞ্জন বর্ণের জন্য কয়টা হচ্ছে? ব্যঞ্জনের জন্য ওকে, ব্যঞ্জনের জন্য বিন্যাস হচ্ছে যে কত? 30 + 1 = কি? 31। আর স্বরবর্ণের জন্য কয়টা হচ্ছে? স্বরবর্ণের জন্য স্বরবর্ণ, ওকে, স্বরবর্ণের জন্য বিন্যাস হচ্ছে কয়টা? স্বরবর্ণের জন্য ঘর আছে একটা, আর স্বরবর্ণ কয়টা আছে সেটা দেখি। ই 1টা 2টা 3টা 4টা 5টা যেহেতু আছে, তাহলে এটা ওই যে ওইটার মতনই, ঘর 1টা আর লেটার আছে 5টা, তাহলে 5p1 সমান কি 5, তাই না? হ্যাঁ, 5p1 সমান 5, ওকে। তো এবার যদি আমি কী করি, এই স্বরবর্ণগুলো এই 5টা আর ব্যঞ্জনগুলো 31টা, এই 2টাকে গুণ করলে আমার টোটাল বিন্যাস আসবে। তাহলে টোটাল বিন্যাস যেটা হবে সেটা হচ্ছে যে 31 × 5, ওকে। এটাই হচ্ছে আমার অ্যান্সার।
এরপর আমাকে যদি দেখি বলছি ইংরেজি বর্ণমালা 26টি বর্ণ থেকে প্রত্যেকবারে 5টি বিভিন্ন বর্ণ সংবলিত একটি শব্দ গঠন করা যায়, যাদের মধ্যে এ এবং এল অক্ষর দুইটি অবশ্যই থাকবে। তাহলে 26টি থেকে এ আর এল অক্ষর দুইটা যদি ইনক্লুড করো, তাহলে এই 5টার মধ্যে কি এ আর এল যে কোনো জায়গায় বসতে পারে না? তাহলে এ এল এর জন্য বিন্যাস কী হবে? এর জন্য বিন্যাস হবে হচ্ছে যে এখানেও কি দেখো সিট বেশি আর লেটার কম, তাহলে এটার জন্য কী হবে? উপরে হবে 5 আর নিচে হবে পি আর এটা হবে 2, রাইট? তাহলে এটা এ আর এল এর জন্য। এখন তোমার কাছে জায়গা কয়টা থাকলো? 2টা জায়গা কিন্তু চলে গেছে, তাহলে জায়গা থেকে 3টা। তাহলে বাকি কয়টি বর্ণের জন্য বলো তো? এখান থেকে এ আর এল কিন্তু নিয়ে নিয়েছে, আর বিভিন্ন বর্ণ যেহেতু নিতে হবে, এ আর এল এখানে রিপিট করতে পারবে না। তাহলে তোমার কাছে এখন বাকি 24টি বর্ণের জন্য এবার বিন্যাস কী হবে? এবার তোমার কাছে সিট আছে কিন্তু মাত্র, সিট বা বক্স আছে তোমার কাছে মাত্র 2টা চলে গেছে এখানে। তাহলে বাকি 24টার জন্য পি দিয়ে সিট থাকবে তোমার হচ্ছে যে 3টা। তাহলে অতএব টোটাল বিন্যাস যেটা, সেই বিন্যাসটা হবে হচ্ছে যে 5p2 টাইমস 24p3। ওকে, আচ্ছা। তো এরপরেরটা যদি যাই, এখানে বলছে n সংখ্যক বিভিন্ন জিনিসের সঙ্গে r সংখ্যক একবারই যত রকমের এক সারিতে সাজানো যায়, যাতে বিশেষ দুটি জিনিস অন্তর্ভুক্ত থাকে কিন্তু তারা সারির প্রথমে বা শেষে থাকে না। আচ্ছা, সারির প্রথমে বা শেষে যদি এরা না থাকে, তাহলে বাকি 2টা জিনিস যেহেতু বলছে, তাহলে সারির প্রথমে বা শেষে কারা থাকবে বলো তো? প্রথমে শেষে কারা থাকবে? প্রথমে বা শেষে ওই 2টা জিনিস বাদে বাকি n-2 প্রথমে বা শেষে n-2 থেকে যে কেউ থাকতে পারে, এটুকু বুঝতে পারো? তাহলে n-2 এর যে কেউ থাকতে পারে। n-2 কেন করলাম? কারণ 2টা বিশেষ বস্তু প্রথমে বা শেষে রাখা যাবে না, না ফার্স্টে না শেষে। তাহলে না রাখলে n-2 এর যে কেউ থাকতে পারে। তাহলে ওই 2টা সিটের জন্য বিন্যাস কী হবে? তাহলে এটার জন্য বিন্যাস হবে হচ্ছে যে, এটা আমি একটা স্টেপ করছি কেবল, আর অনেকগুলো স্টেপ আছে, ওগুলো সব বের করে কি গুণ করতে হবে, ঠিক আগের অঙ্কগুলোর মতো। এটা সরবর্ণের মতো সাপোজ চিন্তা করো। তো প্রথম আর শেষ এগুলো কি? এখানে তোমার হলো গিয়ে সিট কয়টা? প্রথম আর শেষ মানে কি? সিট 2টা। আর সংখ্যা কয়টা? n-2 থেকে যে কেউ এই 2টা সিটে বুঝতে পারে, তাহলে n-2 p2। বোঝা গেছে? এরপরে নেক্সটে কি বলছে যে n থেকে r সংখ্যক নিবা তুমি, তাহলে সিট তোমার টোটাল অ্যাকচুয়ালি 8 ছিল, তাই না? আর এর মধ্যে দেখো এই প্রথম আর শেষে আমি এই বিন্যাসটা নিয়ে নিয়েছি, প্রথম আর শেষে। তাহলে বাকি এখন তোমার কাছে ঘর কাটা আছে r-2। r-2 এর মধ্যে 2টা বিশেষ জিনিস সবসময় ইনক্লুড করতে হবে। তাহলে r-2 সংখ্যক ঘরেই বলছি যাতে বুঝতে সুবিধা হয়, সরি, তার মানে সংখ্যক ঘরে r-2 সংখ্যক ঘরে এখন বিশেষ বস্তু 2টা, বিশেষ বস্তু দুইটির জন্য বিন্যাস কী হবে? আমি ফার্স্টে লাগে জন্য বিন্যাস হবে হচ্ছে যে, তোমার ঘর আছে r-2 সংখ্যক, আর তোমার হচ্ছে যে বিশেষ বস্তু আছে 2টা। তাহলে ঘর যেহেতু বেশি আছে আর বস্তু যেহেতু কম আছে, একই ফর্মুলা হবে r-2 p2। বুঝা যায়? তাহলে এবার তোমার কাছে আর হলো ঘর লেফট আছে কয়টা বলো তো? ফার্স্টে তুমি প্রথম আর শেষ কমপ্লিট করলা, তাহলে তোমার কাছে এখন r-2 ছিল, আরও 2টা বিশেষ বস্তু মাঝখানে যে কোনো একটা ঘরে, যে কোনো 2টা ঘরে বসিয়ে দিলা, তাহলে তোমার কাছে এখন লেফট আছে r-4 সংখ্যক ঘর। বোঝা যায়? তাহলে r-4 সংখ্যক ঘরে লেটার কয়টা বাকি আছে বলো তো বসানোর জন্য? ঘরে লেটার আমার কাছে প্রথমে ছিল n, প্রথম আর শেষে 2টা বসিয়ে দিয়েছি, হয়ে গেছে n-2। তারপর বিশেষ 2টা বস্তু সরিয়ে নিয়েছি, তাহলে হয়ে গেছে n-4। বুঝতে পারো? তাহলে এখন r-4 সংখ্যক ঘরে n-4 বস্তু বিন্যাস হচ্ছে যে, এখানে যেহেতু n-4 অবশ্যই বড় হবে, কারণ n সংখ্যক বস্তু থেকে তুমি r নিচ্ছ, তাহলে n-4টা উপর হবে n-4 p r-4। এরপরে কী হবে? এই সবগুলোকে একসাথে নিয়ে এবার কত প্রকার সাজানো যায় সেটা, তাহলে টোটাল বিন্যাস যেটা বের করা যায় সেটা হচ্ছে যে এটা n-2 p2 ইন্টু r-2 p2 ইন্টু n-4 p4। তাহলে এটাকে যদি আরও সিম্পলিফাই করি, পি এর ফর্মুলা আশা করে মনে আছে, উপরে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, মানে পি এর উপরে যেটা থাকে ওটার ফ্যাক্টোরিয়াল, নিচে n-r ফ্যাক্টোরিয়াল। তাহলে n-2 থেকে r বা n-2 করলে n-4 ফ্যাক্টোরিয়াল হয়ে যায়, তাই না? এরপরে এটাকে যদি সিমিলারলি ভাঙি, তাহলে উপরে r-2 ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে যে r-4 ফ্যাক্টোরিয়াল। এরপরে এটার জন্য হবে n-4 ফ্যাক্টোরিয়াল আর নিচে হবে ওয়েট, এখানে আচ্ছা সরি, এখানে r-4 হবে, সরি এখানে আমি একটু মিস্টেক করছি, যে n-4 এখানে হবে হচ্ছে যে
ওকে, তো এখানে তোমার ছিল হচ্ছে আর মাইনাস ফোর, রাইট? এর একটু ভুলে গেছিলো, এখানে টু হবে না, আর মাইনাস ফোর হবে, এখানে পি এন মাইনাস ফোর পি আর মাইনাস ফোর। তাহলে এখানে উপরে এন মাইনাস ফোর আর নিচে কী হবে, এন মাইনাস ফোর মাইনাস আর প্লাস ফোর, তাহলে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল হয়ে যায়, সরাসরি আমি লিখে দিলাম। এরপরে এখান থেকে কিছু কাটা যায় সম্ভবত, এই যে এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল কাটা যায়। এরপরে এন আর মাইনাস টু আছে এখানে, আর মাইনাস টু আর এটা আর মাইনাস ফোর, নিচে যেহেতু ছোটো উপরে যেহেতু বড়, তাহলে আর মাইনাস টুকে অ্যাকচুয়ালি কী লেখা যায়, আমি এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল এটাকেও রাখে দিলাম, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এটাকেও রেখে দিলাম। আর এখানে কি ছিল আর মাইনাস টু আর মাইনাস ফোর, এই দুটোকে কিন্তু একটু কাটাকাটি করা যায়, একটু মডিফাই করলে। আর মাইনাস টুকে যদি আর মাইনাস টু ইন্টু আর মাইনাস থ্রি ইন্টু আর মাইনাস ফোর দিয়ে এখানে এসে থেমে যাও, দিয়ে তারপরে নিচে আবার আর মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল রাখো, তাহলে কি এটা কাটা যায়। তাহলে তোমার অ্যাকচুয়াল অ্যান্সার থাকে হচ্ছে যে আর মাইনাস টু ইন্টু আর মাইনাস থ্রি ইন্টু এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। বুঝে গেছে, এটাই তোমার হচ্ছে অ্যান্সার। তো আশা করি আজকের ক্লাসগুলো তোমরা বুঝতে পারছো, বুঝে থাকলে থ্যাংক ইউ গোটা ক্লাস দেখার জন্য। আজকের ক্লাস এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।